গাজা থেকে সেনা প্রত্যাহার না করায় ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের। ত্রাণের লাইনে ফের দখলদারদের নির্বিচারে গুলি, একদিনে নিহত আরও ১১০ জন। IAEA কে সহযোগিতার ঘোষণা ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গেও বৈঠকে বসার ইঙ্গিত। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি করাতে পুতিনের চেষ্টার খবর গুঞ্জন, বলছে তেহরান। এবার ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর ওপর ৩০% মার্কিন শুল্ক আরোপ, আগস্ট থেকে কার্যকর। পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি ম্যাখোর। এবং কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না অবৈধ পথে বাংলাদেশিদের ইউরোপ যাত্রা। চলতি বছর ইতালি গেছেন ১০,০০০-এর বেশি। সাগর পথে বাড়ছে মৃত্যুর মিছিল। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। গাজা থেকে সেনা প্রত্যাহার না করায় এবার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির সবশেষ প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে হামাস। এরপরই নেতানিয়াহুর কার্যালয়ের দাবি, আপোষে রাজি না হয়ে আলোচনায় বিঘ্ন ঘটাচ্ছে সংগঠনটি। এদিকে ইসরায়েলি আগ্রাসনে একদিনে নিহত হয়েছেন ১১০ জন। এর মধ্যে মানবিক সহায়তার লাইনে দাঁড়ানোদের ওপর দখলদার বাহিনী গুলি চালানোয় প্রাণ হারিয়েছেন অন্তত ২৭। সহায়তার নাম করে গুলি চালানোকে মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছে জাতিসংঘ। স্থানীয় সময় রোববার গাজার নুসৈরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলায় প্রাণ হারান বেশ কয়েকজন। হামলা চলে দক্ষিণাঞ্চলের আল মাওয়াসিতেও। শনিবারও রাফার আল শাকুশা সহায়তা কেন্দ্রে ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায় দখলদাররা। চোখের সামনে সন্তানের লাশ দেখে কাঁদতে কাঁদতে ভেঙে পড়েন এক মা। শুধু এক টুকরো রুটি চেয়েছিল, না খেয়ে মরে গেল আমার বাচ্চাটা। আমার পরিবার শেষ হয়ে গেছে। মেয়েটা আইসিইউতে, বাকিরা সবাই মৃত। জাতিসংঘ জানায়, গাজায় সহায়তা নিতে গিয়ে গত ৬ সপ্তাহে প্রাণ গেছে অন্তত ৭৯৮ জনের। তাদের বেশিরভাগই নিহত হয়েছেন গুলিবিদ্ধ হয়ে। সহায়তার নাম করে গুলি চালানো মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছে সংস্থাটি। ইসরায়েলের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতির সবশেষ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে হামাস। এতে থেমে গেছে কাতারের দোহায় চলমান যুদ্ধবিরতির আলোচনা। নিউ ইয়র্ক টাইমস জানায়, গাজা থেকে আংশিক ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি হামাসকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয়েছে। সংগঠনটি স্পষ্টভাবে বলেছে, তারা অবরুদ্ধ উপত্যকায় কোনো সামরিক উপস্থিতি চায় না। নেতানিয়াহুর কার্যালয় বলছে, কাতারের প্রস্তাব প্রত্যাখ্যান, আপোষে রাজি না হওয়া এবং মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করে আলোচনায় বিঘ্ন ঘটাচ্ছে হামাস। এদিকে টানা ২১ মাস ধরে চলা যুদ্ধে নিহত হয়েছেন ৫৮,০০০-এর বেশি ফিলিস্তিনি। নিহত শিশুদের স্মরণে ইসরায়েলের রাজধানী তেল আবিবে আলোর মিছিল করেছেন কয়েকশো বামপন্থী আন্দোলনকারী। ছবিতে নিহত ফিলিস্তিনি শিশুদের নাম, মৃত্যু তারিখ ও এলাকার নাম তুলে ধরা হয়। অন্যদিকে প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার প্রতিবাদে উত্তাল যুক্তরাজ্য। স্থানীয় সময় শনিবার লন্ডনে আয়োজিত এই বিক্ষোভ থেকে ৪২ জনকে আটক করে পুলিশ। মৌসুমী সাথী, সময় সংবাদ। IAEA এর সঙ্গে নতুন ধরনের সহযোগিতা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। তবে পারমাণবিক স্থাপনায় প্রবেশের আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমতি নিতে হবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা পুনরায় শুরুর ইঙ্গিত দিয়েছেন। তবে সেক্ষেত্রে তিনি চেয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তার নিশ্চয়তা। এদিকে মার্কিন গণমাধ্যম এক্সিওসে জানানো হয়, ট্রাম্পের সঙ্গে গোপন আলোচনায় ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি করানোর চেষ্টা চালাচ্ছেন পুতিন, যদিও এ দাবি নাকচ করেছে ইরান। ইরান ইসরায়েলের ১২ দিনের সামরিক সংঘাতে নেতানিয়াহু ট্রাম্পের পক্ষে একতরফা অবস্থান নেয় আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সঙ্গে সব ধরনের সম্পর্ক স্থগিতের সিদ্ধান্ত নেয় ইরানের পার্লামেন্ট। এবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, IAEA এর সঙ্গে নতুন কাঠামোতে তেহরানের সম্পর্ক চলবে। স্থানীয় সময় শনিবার তেহরানে এক বৈঠক শেষে তিনি জানান, পার্লামেন্টে সদ্য পাশ হওয়া আইনে বলা হয়েছে, এখন থেকে IAEA এর সব অনুরোধ খতিয়ে দেখবে ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। এ সময় আরাকচি জানান, যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন করে একাধিক আলোচনার প্রস্তাব পেয়েছে ইরান। তেহরান আলোচনায় ভয় পায় না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বলেন, আলোচনার শর্ত একটাই, ইরানি জনগণের স্বার্থ অক্ষুণ্ণ থাকতে হবে। তিনি আবারও জোর দাবি করেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি বরাবরই শান্তিপূর্ণ ছিল এবং থাকবে। এ সময় আরাকচি হুঁশিয়ারি দেন, ইরানের উপর জাতিসংঘের যে কোনো তাৎক্ষণিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে দেশটির পারমাণবিক ইস্যুতে ইউরোপের ভূমিকার সমাপ্তি ঘটবে।
এদিকে মার্কিন গণমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে দাবি করা হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষকেই তেহরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করে এমন চুক্তিতে আসার প্রস্তাব দেন। তবে এই দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। সংবাদ মাধ্যমটি জানায় পুতিনের সঙ্গে আরাকচির শেষ বৈঠকে এ ধরনের কোনো আলোচনা হয়নি। দাবিটিকে একেবারে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে আখ্যা দিয়েছে তেহরান। পুতিনের এই অবস্থান নিয়ে সন্দেহ দেখা দিয়েছে ইরানের কূটনৈতিক মহলে। কারণ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করে আসছে ইরান, কিন্তু ইসরায়েলের সঙ্গে ইরানের 12 দিনের যুদ্ধ চলাকালে রাশিয়ার ভূমিকা ছিল নিষ্ক্রিয়। এই কারণে ইরানি নেতৃত্ব রাশিয়ার ওপর অসন্তুষ্ট বলেই মনে করছেন বিশ্লেষকরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ফের কাঁপল ইউক্রেনের পশ্চিমাঞ্চল। রাতভর হামলায় রোমানিয়া সীমান্ত ঘেঁষা এলাকায় নিহত হয়েছেন অন্তত 2 জন। লভিভ ও লুৎস শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিয়েভের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে উত্তর কোরিয়ার সেনাদের সাহসী অবদানের জন্য দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনকে ধন্যবাদ জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেনের যুদ্ধ শেষ করতে প্রধান বাধা ভলোদিমির জেলেনস্কি নিজেই। ইউক্রেনের পূর্বাঞ্চলের খার্কিভ শহরেও রুশ হামলার শিকার হয়েছে পরিত্যক্ত শিল্প প্রতিষ্ঠান ও একাধিক গুদামঘর। স্থানীয় প্রশাসন বলছে শহরে অন্তত 10টি বিস্ফোরণ হয়েছে। জুলাই মাসে এটি রাশিয়ার 4র্থ বৃহৎ হামলা। এদিকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ জানিয়েছেন ক্রুস্ক অঞ্চলে যুদ্ধ জয়ে সহায়তা করেছে উত্তর কোরীয় সেনারা। নিজেদের রক্ত ও প্রাণ দিয়ে তারা রাশিয়াকে সহায়তা করেছে বলে মন্তব্য করেন ল্যাভরভ। কিমকে ধন্যবাদ দিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান সেই সব শহীদের সম্মানেই সেখানে নির্মাণ হচ্ছে এক বিশেষ স্মৃতিস্তম্ভ। কিমের নির্দেশে শীঘ্রই আরও 6000 উত্তর কোরীয় সেনা রাশিয়ায় যাচ্ছেন, যাদের মধ্যে রয়েছেন 1000 মাইন নিষ্ক্রিয়কারী ও 5000 সামরিক প্রকৌশলী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন ইউক্রেন যুদ্ধ বন্ধে তার মূল আলোচনা সঙ্গী পুতিন, জেলেনস্কি নন। ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় ট্রাম্প মনে করেন জেলেনস্কি মস্কো কিয়েভ যুদ্ধ বন্ধের পথে প্রধান বাধা। এই সময় ট্রাম্প জানান ইউক্রেনের প্রেসিডেন্ট যে বক্তব্যই দেন তাতেই সমস্যা তৈরি হয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। চলতি বছরের আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর পণ্য আমদানির ওপর 30% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিশোধের চেষ্টা চালালে শুল্কের পরিমাণ আরও বাড়ানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্পের এই সিদ্ধান্তকে ভুল পদক্ষেপ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। আর আলোচনার মাধ্যমেই সমাধানের পথ খুঁজছে মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঝড় এবার আঘাত হানতে চলল মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের ওপর। দুই ব্যবসায়িক অংশীদারের ওপর আবারও শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া তার পোস্ট অনুযায়ী চলতি বছরের আগস্ট থেকে নতুন করে 30% শুল্ক আরোপ হবে মেক্সিকো ও ইইউ থেকে আমদানিকৃত পণ্যে। এমনকি পাল্টা শুল্ক আরোপ করে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে এই হার আরও বাড়বে বলে হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্পের দাবি যুক্তরাষ্ট্রকে মাদক পাচারের ঘাঁটিতে পরিণত হওয়া থেকে আটকানোর জন্য যথেষ্ট চেষ্টা করেনি মেক্সিকো। যদিও মেক্সিকান সরকারের কাছে পাঠানো চিঠিতে তিনি স্বীকার করেন যে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ও ফেন্টানিল প্রবেশ ঠেকাতে কাজ করেছে দেশটি। এদিকে ইউরোপীয় ইউনিয়নকে পাঠানো চিঠিতে ট্রাম্প অভিযোগ করেন তাদের মধ্যকার অংশীদারিত্ব কোনো কালেই সমান ছিল না, তাই এই দীর্ঘমেয়াদী বাণিজ্য ঘাটতি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন শুল্ক আরোপের ঘোষণায় তীব্র অসন্তোষ প্রকাশ করে ট্রাম্পের এই সিদ্ধান্তকে ভুল পদক্ষেপ আখ্যা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। আগস্টের আগে যদি কোনো সমঝোতায় পৌঁছানো না যায় তবে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। একই সুর জার্মান অর্থমন্ত্রী ক্যাথরাইনা রাইসের কণ্ঠেও। তিনি মনে করেন এই শুল্কারোপ শুধু ইউরোপ নয়, যুক্তরাষ্ট্রের নিজস্ব অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে। ইউরোপীয় ইউনিয়নকে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। বলেন জার্মানি সম্পূর্ণভাবে ইউরোপীয় ইউনিয়নের আলোচনা ভিত্তিক অবস্থানকে সমর্থন করবে। এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবামও ট্রাম্পের নতুন এই শুল্ক আরোপকে প্রত্যাখ্যান করেছেন। তার মতে এটি উত্তর আমেরিকার প্রতিযোগিতামূলক অবস্থানকে দুর্বল করবে। তিনি জানান শুল্কের বিষয়ে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে আগামী সপ্তাহেই আলোচনা শুরু হবে। আমিরুল ইসলাম আলী, সময় সংবাদ। ইউরোপে অনিয়মিত অভিবাসনের ঢল ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ালেও
থামানো যাচ্ছে না বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের যাত্রা। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ইতালিতে পৌঁছানো অনিয়মিত অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরাই শীর্ষে। দেশটিতে চলতি বছর গেছেন 10,000-এর বেশি। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। চলতি বছরের প্রথমার্ধে ইউভুক্ত দেশগুলোই ঢুকেছে প্রায় 80,000 অভিবাসন প্রত্যাশী, যা গত বছরের তুলনায় 20% কম। ইউর সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের এক প্রতিবেদন অনুযায়ী পূর্ব ইউরোপের বলকান সীমান্তের দেশগুলোতে কড়াকড়ি আরোপের কারণে এই সংখ্যা কমেছে। একই সঙ্গে পশ্চিম আফ্রিকার দেশগুলো তাদের জনগণকে অবৈধ অনুপ্রবেশে নিরুৎসাহিত করতে পদক্ষেপ নেয় ইউর দেশগুলোতে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা আগের তুলনায় অনেকটাই কমেছে। ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী বছরের প্রথম 6 মাসে শীর্ষে রয়েছেন বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা, এরপর রয়েছে মিশর ও আফগানিস্তান। শুধু লিবিয়া উপকূল থেকেই ইতালিতে পৌঁছেছে 20,800 অভিবাসী, যা গেল বছরের তুলনায় 80% বেশি। ইতালির সরকারি হিসেবেও দেখা গেছে চলতি বছর দেশটিতে পৌঁছানো 32% অভিবাসন প্রত্যাশী বাংলাদেশি। জানুয়ারি থেকে 10 জুলাইয়ের মধ্যে ইতালিতে ঢুকেছেন 10,300-এরও বেশি বাংলাদেশি। ইউ জানিয়েছে ট্রানজিট দেশগুলোর সঙ্গে সমন্বয়ের ফলে সামগ্রিক অনুপ্রবেশ কমলেও সমুদ্রপথে মৃত্যুর মিছিল থামেনি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী এবছর ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছেন অন্তত 760 জন। তবে এখনও বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার প্রবণতা থামেনি বলে জানিয়েছে সংস্থাটি। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন প্রকাশের পর এ নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা। প্রাথমিক প্রতিবেদনে জ্বালানি সরবরাহ বন্ধ হওয়াকে কারণ হিসেবে উল্লেখ করা হলেও এর পেছনের কারণ এখনও জানা যায়নি। মার্কিন উড়োজাহাজ নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধের সুইচ ভুল করে বন্ধ করা সম্ভব না। গত 12 জুন ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারান 260 জন। বিমান বিধ্বস্তের কারণ জানতে শুরু হয় তদন্ত। দীর্ঘ 1 মাস পর অবশেষে ওই দুর্ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। 15 পৃষ্ঠার ওই তদন্ত প্রতিবেদনে ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AAIB জানায়, জ্বালানি সরবরাহ বন্ধের কারণে উড্ডয়নের 40 সেকেন্ড পরই বন্ধ হয়ে যায় বিমানের দুটি ইঞ্জিন। বিমান থেকে উদ্ধার হওয়া ব্ল্যাক বক্সের ভয়েস রেকর্ডারে থাকা 2 পাইলটের কথোপকথন উল্লেখ করা হয় প্রতিবেদনে। রিপোর্টে বলা হয়, ইঞ্জিনের জ্বালানি সরবরাহের সুইচ কেন বন্ধ করা হয়েছে তা জানতে চেয়ে এক পাইলট অপরজনকে প্রশ্ন করছেন, যার উত্তরে তিনি বলেন তিনি সুইচ বন্ধ করেননি। মার্কিন উড়োজাহাজ নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, পাইলটের পক্ষে ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধের সুইচগুলো ভুল করে নাড়ানো সম্ভব না। এই সুইচ একা আপনি হঠাৎ ভুল করে টিপে ফেলতে পারবেন না। এটা আলো জ্বালানোর সুইচ নয়, আলাদা করে টানতে হয়, কনফার্ম করতে হয়। তাই এটা যদি হয়েও থাকে সেটা দুর্ঘটনাবশত নয়। এই অবস্থায় পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের আগে কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছানো থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানায় প্রশাসন। এই মুহূর্তে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। পাইলটরা আমাদের গর্ব, তাদের সুরক্ষাও আমাদের দায়িত্ব। পূর্ণাঙ্গ রিপোর্টের আগে কারো ওপর দোষ চাপানো যাবে না। এই দুর্ঘটনায় বিমানে থাকা 242 আরোহীর মধ্যে বেঁচে ছিলেন মাত্র 1 জন। আরও 19 জন নিহত হন ভূমিতে। এখন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চাইছে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তি। আমরা যা হারানোর ছিল হারিয়েছি, কিন্তু চাই ভবিষ্যতে আর কোনো পরিবার যেন এভাবে না হারায় তাদের আপনজনকে। দায়ীদের শাস্তি চাই। বিমানের র্যাম এয়ার টারবাইন উড্ডয়নের পরপরই চালু হয়ে গিয়েছিল, যার মানে ইঞ্জিন থেকে বিদ্যুৎ উৎপাদন তখনই বন্ধ হয়ে যায়। এই তথ্যই এখন তদন্তকারীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। যদিও তদন্ত এখনও চলমান এবং বিমানের যান্ত্রিক ত্রুটি বা পাইলটদের ভুল দুটোর দায়ী এখনও অস্পষ্ট। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতের পর এবার জম্মু কাশ্মীরের চেনাব নদীর ওপর বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে ভারত। এরই মধ্যে বিভিন্ন ব্যাংক ও দাতা গোষ্ঠীর কাছে 3,000 কোটি রুপি ঋণ খুঁজছে মোদী সরকার। ভারতের এমন পরিকল্পনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে পাকিস্তান। দেশটির অভিযোগ, পানি চুক্তি স্থগিত করে যে চাপ সৃষ্টি করতে চাইছে ভারত, চেনাব প্রকল্প তারই অংশ।
পাকিস্তান ভারতের মধ্যে 1960 সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তির আওতায় 3টি নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রিত হয়ে আসছিল, কিন্তু এপ্রিলের শেষ দিকে কাশ্মীরের পেহেলগামে হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর নয়াদিল্লি একতরফাভাবে চুক্তি স্থগিত করে। সিন্ধু পানি চুক্তি নিয়ে পাকিস্তানের সঙ্গে মতবিরোধের মধ্যেই এবার জম্মু কাশ্মীরের চেনাব নদীর ওপর বাঁধ নির্মাণ করতে চায় ভারত। চেনাব নদীর ওপর নতুন গ্রিনফিল্ড বাঁধ নির্মাণে 3000 কোটি রুপি ঋণ নিতে চাইছে ভারত। ভারত সরকার চাইছে 2027 সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ করতে। তবে এই বাঁধ নির্মাণ হলে বিপাকে পড়বে পাকিস্তান। বাঁধের কারণে দেশটিতে পানি প্রবাহ আরও কমে যেতে পারে বলে মনে করছেন অনেকে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলনে আঞ্চলিক শান্তি ও সহাবস্থান বজায় রাখতে পাকিস্তান সব পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, আলোচনায় বসতে অনীহা প্রকাশ করেছে নয়াদিল্লি। এদিকে জাতিসংঘের 2026 পানি সম্মেলনের প্রস্তুতি সভায় পাকিস্তান আবার অভিযোগ করেছে, সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত পানিকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছে। ইসলামাবাদের অভিযোগ, সিন্ধু পানি চুক্তি বাতিলের কারণে 22 কোটিরও বেশি মানুষের জীবন হুমকির মুখে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, চুক্তি অনুযায়ী পশ্চিমাঞ্চলের নদীর পানিতে পাকিস্তানের হিস্সা আছে। একইভাবে জলবিদ্যুৎ উৎপাদনে ভারতেরও সীমিত অধিকার রয়েছে। সেই সুযোগেই সর্বোচ্চভাবে কাজে লাগাচ্ছে নয়াদিল্লি। পাকিস্তানের দাবি, পেহেলগামে হামলার পর ভারত পানি চুক্তি স্থগিত করে যে চাপ সৃষ্টি করতে চাইছে চেনাব প্রকল্প তারই অংশ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। চীন তাইওয়ান যুদ্ধ বাঁধলে মার্কিন মিত্রদের অবস্থান কি হবে তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। গেল কয়েক মাস ধরে এই ইস্যুতে মার্কিন কর্মকর্তারা জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে। অস্ট্রেলিয়া সাফ জানিয়েছে, যুদ্ধ নয়, কূটনীতিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে ক্যানবেরা। আগেভাগে কোনো প্রতিশ্রুতি দিতে রাজি নয় জাপানও। টোকিও বলছে, যুদ্ধের পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবে তারা। এদিকে আবারও নিজেদের আকাশ ও সমুদ্র সীমায় চীনা যুদ্ধবিমান এবং নৌযান অনুপ্রবেশের দাবি করেছে তাইওয়ান। তাইওয়ান ঘিরে সম্প্রতি সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন, যা নিয়ে আঞ্চলিক উত্তেজনাও বেড়েছে। এমন পরিস্থিতিতে রোববার ফের নিজেদের আকাশ সীমায় চীনা সামরিক তৎপরতার অভিযোগ করল তাইওয়ান। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় রোববার সকালে 11টি চীনা যুদ্ধবিমান, 7টি নৌযান দ্বীপটির চারপাশে টহল দিয়েছে। এর মধ্যে অন্তত 9টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে ঢুকে পড়ে। প্রতিক্রিয়ায় পাল্টা পর্যবেক্ষণে নামে তাইওয়ানের বিমান ও নৌবাহিনী। সক্রিয় করা হয় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। সেনা মহড়া চালিয়েছে তাইওয়ানও। হানকুয়াং নামে এই মহড়ায় তারা ব্যবহার করেছে মার্কিন হিমার্স রকেট সিস্টেম, যা চীনের উপকূলীয় ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। তাইওয়ান বলছে, এই প্রস্তুতি ভবিষ্যতের চীনা হামলা মোকাবিলায় তাদের প্রতিরোধ সক্ষমতার প্রমাণ। চীন তাইওয়ান যুদ্ধ বাঁধলে মার্কিন মিত্রদের অবস্থান কি হবে তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। কয়েক মাস ধরে বিভিন্ন পক্ষের সঙ্গে এ নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা। এরই মধ্যে অস্ট্রেলিয়া জানিয়েছে, যুদ্ধ নয়, কূটনীতিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে ক্যানবেরা। আর জাপান বলছে, যুদ্ধের পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবে তারা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারতে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ লাগিয়ে বাংলাদেশে পাঠানো কিংবা আটক করা হচ্ছে। এই ঘটনা নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, আসাম, ওড়িশা, রাজস্থান, মহারাষ্ট্র ও দিল্লিতে বাংলা ভাষাভাষীদের আক্রমণের লক্ষ্যে পরিণত করা হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়েও প্রশ্ন উঠছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, উড়িষ্যা এবং দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে এখন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দিয়ে চলছে ধরপাকড়। রাজধানী দিল্লির বাংলা ভাষাভাষী এলাকা বলে পরিচিত বসন্তকুঞ্জ এলাকায় বাঙালি পাড়ায় বাংলা ভাষায় কথা বলার অপরাধে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মতো ঘটনাও দেশটির গণমাধ্যম জুড়ে জায়গা পাচ্ছে। শুধু তাই নয়, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন, জনগণনার নথিতে কেউ বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে দাবি করলে তাকে বিদেশি বলে চিহ্নিত করা হবে। পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও চলতি বাদল অধিবেশনে পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা বলেছিলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। এবার বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূল নেত্রী।
এদিকে উড়িষ্যা রাজ্যে গত কয়েকদিনে বিভিন্ন জায়গা থেকে প্রায় 350 ব্যক্তিকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ তারা প্রত্যেকেই বাংলা ভাষায় কথা বলেন। এই ঘটনাতেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক শিবিরে। গেল কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলায় কথা বলা বহু ভারতীয় নাগরিককেও বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে পুশব্যাক করার অভিযোগ উঠেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভয়াবহ বন্যায় পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে 104। চীনের ফুজিয়ানে রেকর্ড বৃষ্টি, বন্ধ ট্রেন চলাচল, বন্যায় বিপর্যস্ত টেক্সাসে থমকে গেছে স্বাভাবিক জীবন। কারাবন্দী অবস্থায় মার্কিন ব্যবসায়ীর মৃত্যুকে ঘিরে বিচার বিভাগের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই পদত্যাগের খবর উড়িয়ে দিলেন এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল। জানান, বিচার বিভাগের নানা সিদ্ধান্তে ক্ষুব্ধ হলেও দায়িত্ব ছাড়ছেন না তিনি। 2019 সালে ম্যানহাটন কারাগারে ব্যবসায়ী জেফ্রি অ্যাপস্টিনের অস্বাভাবিক মৃত্যু হয়। তার মৃত্যু ঘিরে জন্ম নেয় নানা ষড়যন্ত্র তত্ত্বের। ক্যাশ প্যাটেল অ্যাপস্টিন ইস্যুতে পুনরায় তদন্তের পক্ষে জোরালো অবস্থান নিলেন। তবে হঠাৎ করেই বিচার বিভাগ ও এফবিআই এর যৌথ বিবৃতিতে জানানো হয় অ্যাপস্টিন আত্মহত্যাই করেছে। এরপরই গুঞ্জন ওঠে বিচার বিভাগের সঙ্গে দ্বন্দ্বের জেরে পদত্যাগ করছেন ক্যাশ প্যাটেল। পরিস্থিতি ঘোলাতে হলেও প্যাটেল স্পষ্ট জানিয়ে দিয়েছেন এফবিআই পরিচালকের দায়িত্বেই থাকছেন তিনি। Jeffrey Epstein's crimes. That's what the Attorney General was referring to, and I'll let her speak for that. May be releasing the list of Jeffrey Epstein's. যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় প্লেগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়ে 18 বছর পর এটি অঞ্চলটিতে প্রথম মৃত্যুর ঘটনা। কোকোনিডো কাউন্টির স্বাস্থ্য বিভাগ জানায়, মৃত পশুর সংস্পর্শে এসে প্লেগে সংক্রমিত হয়েছিলেন ওই ব্যক্তি। এ রোগ ফুসফুসে দ্রুত সংক্রমণ ছড়ায় এবং প্রাণঘাতী হয়ে ওঠে। 14 শতকে ইউরোপে ব্ল্যাক ডেথ নামে পরিচিত প্লেগে কোটি মানুষের মৃত্যু হলেও বর্তমানে অ্যান্টিবায়োটিকে এটি নিরাময়যোগ্য। যুক্তরাষ্ট্রে প্রতি বছর গড়ে 7 জন প্লেগে আক্রান্ত হন। তবে একজন মারা গেলেও স্থানীয় কর্তৃপক্ষ বলছে গণসংক্রমণের আশঙ্কা কম। ভারী বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপ, এশিয়ার বেশ কয়েকটি দেশ। পাকিস্তানে বন্যায় একদিনে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো 104 জনে। স্পেনের আরাগনে প্রবল বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে সারাগোসা শহর। চীনের ফুজিয়ানের রেকর্ড বৃষ্টিপাতে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কৃষি ও যোগাযোগ ব্যবস্থা। থমকে গেছে স্বাভাবিক জনজীবন। শনিবার স্পেনের উত্তর পূর্বাঞ্চলীয় সারাগোসা প্রদেশে প্রবল বৃষ্টিপাতে প্লাবিত হয় একাধিক এলাকা। রাস্তা ও আন্ডারপাসে পানি জমে গেলে মোতায়েন করা হয় সেনাবাহিনীর জরুরি দুর্যোগ মোকাবিলা ইউনিট। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ক্যাটালোনিয়া ও ভ্যালেন্সিয়ার ক্যাস্তেওন সহ অন্তত 8টি প্রদেশে বন্যার ঝুঁকি রয়েছে। ক্যাটালোনিয়ায় স্থানীয় ট্রেন পরিষেবা কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হয়। মোবাইল বার্তায় জনগণকে সতর্ক করে সরকার। একই দিনে চীনের দক্ষিণাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। 195 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় জিয়ামেনে, যা 6 দশকের মধ্যে সর্বোচ্চ। দেশটির গণমাধ্যম জানিয়েছে, কোমর সমান পানিতে আটকা পড়া মানুষকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বন্ধ রাখা হয় একাধিক ট্রেন চলাচল। পাকিস্তানে চলমান মৌসুমি বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। দেশটির পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে শতাব্দীর ভয়াবহ বন্যায় মৃত্যু হয়েছে বহু মানুষের। এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন টেক্সাসের কৃষকরা। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, কৃষিকাজে ব্যবহৃত বহু ট্র্যাক্টর নদীতে ভেসে গেছে। বিপুল পরিমাণ গবাদি পশুর মৃত্যু হয়েছে এই বন্যায়। টেক্সাসের হিল কান্ট্রিতে রোববার সন্ধ্যা পর্যন্ত বন্যা সতর্কতা জারি থাকবে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া সংস্থা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গত 9 মাসে অপরাধ চক্রের নৃশংসতায় হাইতিতে নিহত হয়েছেন প্রায় 5000 মানুষ। সহিংসতার কারণে বন্ধ রয়েছে হাসপাতাল। গুলির শব্দে আতঙ্কে নগরবাসী। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাসে হাইতিতে আশঙ্কাজনক হারে বেড়েছে সংঘাত, সহিংসতা। সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে রাজধানী পোর্ট অফ প্রিন্সকে ঘিরে।
ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে অপরাধের মাত্রা চরম আকার ধারণ করেছে। গত অক্টোবর থেকে জুন পর্যন্ত দেশটিতে সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৪,৮৬৪ জন। রাজধানী পোর্ট অফ প্রিন্স ও এর আশেপাশেই প্রাণ গেছে হাজারের বেশি। এই সময়ের মধ্যে ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ। জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। সহিংসতায় ভেঙে পড়েছে স্বাস্থ্য খাত। গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি হসপিটাল অফ মিরেবালেস বন্ধ হয়ে গেছে। জাতিসংঘের তথ্য মতে পোর্ট অফ প্রিন্স এলাকায় মাত্র 25% স্বাস্থ্যকেন্দ্র কার্যকর রয়েছে, ফলে চিকিৎসা সেবা পাচ্ছে না হাজারো মানুষ। এই চিত্রকে শেষ না হওয়া এক বিভীষিকার গল্প হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ। তবে এই পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলেছেন হাইতির সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারা জাতিসংঘকেই দুষছেন সহিংসতা উস্কে দেওয়ার জন্য। তাদের দাবি, প্রকৃত প্রাণহানির সংখ্যা তারা জানে না, আর যে সংখ্যা দিচ্ছে সেটিও খুবই কম। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মেশিনারি মেলা। বাংলাদেশ সহ বিশ্বের 10টি দেশের প্রায় 450টি প্রতিষ্ঠান অংশ নেয় এই প্রদর্শনীতে। প্রদর্শিত হয়েছে বাংলাদেশের প্লাস্টিক, চামড়া, পাটজাত সহ নানা রফতানি পণ্য। কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে শেষ হলো 36তম আন্তর্জাতিক মেশিনারি মেলা। 3 দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশ সহ 10টি দেশের 450টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। মালয়েশিয়ার প্রবাস ইন্টারন্যাশনাল বিজনেস সোসাইটি ও ইএস ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণে সহায়তা করে বাংলাদেশ হাই কমিশন। উদ্বোধন করেন দেশটির প্লান্টেশন ও কমিউনিটিস মন্ত্রী জোহারি বিন আব্দুল গনি। বাংলাদেশ প্যাভিলিয়নে প্রদর্শিত হয় প্লাস্টিক, ইলেকট্রনিক্স, হস্তশিল্প, পাট ও চামড়াজাত পণ্য। পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রামাণ্যচিত্র, প্রকাশনাও প্রদর্শন করা হয়। হাই কমিশনার জানান, এ মেলা নতুন বাজার তৈরিতে সহায়ক হবে। মেলায় অংশগ্রহণের মাধ্যমে আমি মনে করি বাংলাদেশি পণ্য, সম্ভাবনাময় পণ্য, বিশেষ করে মেশিনারিজ এবং প্লাস্টিক পণ্য যেগুলো আছে সেগুলো তুলে ধরার ক্ষেত্রে বিদেশিদের কাছে, পটেনশিয়াল ইম্পোর্টারদের কাছে এটি একটি বড় ভূমিকা রাখবে। শেষ দিন বিজনেস ম্যাচিং অনুষ্ঠানে হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার সুযোগ তুলে ধরেন। উপস্থিত ছিলেন বিভিন্ন চেম্বার প্রতিনিধি ও ব্যবসায়ীরা। বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি স্বরূপ হাই কমিশনারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পরে তিনি স্টল ঘুরে অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। নিউ ইয়র্কে আগামী 16 জুলাই নিলামে উঠছে এক বিরল ডাইনোসরের কঙ্কাল। সঙ্গে থাকছে মঙ্গল গ্রহের 54 পাউন্ড ওজনের উল্কাপিণ্ড। বিজ্ঞানপ্রেমী সংগ্রাহকদের জন্য এক অবর্ণনীয় সুযোগ হিসেবে দেখা দিয়েছে এই নিলাম। মাত্র 6 ফুট উঁচু আর 11 ফুট লম্বা এই কঙ্কালটি দেখতে ছোট হলেও এর ঐতিহাসিক গুরুত্ব বিশাল। এটি জুরাসিক যুগের একটি মাংসাশী ডাইনোসর। শিশু বয়সী সেরাটোস্টাস বিশ্বে আবিষ্কৃত 4টির মধ্যে একটি এবং একমাত্র যেটি কিনতে পাওয়া যাবে। ডাইনোসরটির মাথার খুলি পুরোপুরি অক্ষত, আর অর্ধেক শরীরের হাড়ও পাওয়া গেছে। বিশেষ করে একটি সম্পূর্ণ পা ও পেলভিস আছে এই নমুনায়। নিলামে এর প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে $4 থেকে $6 মিলিয়ন। আমার পেছনে একটি শিশু বয়সের একটি ডাইনোসরের কঙ্কাল রয়েছে। এটি বিশ্বের মাত্র 4টির মধ্যে একটি। এছাড়া আমরা বিক্রি করছি একটি বিশাল ওজনের মঙ্গল গ্রহের উল্কাপিণ্ড। অন্যদিকে বিক্রির তালিকায় আছে মঙ্গল গ্রহের সবচেয়ে বড় খণ্ড, যেটি 25 কেজির উল্কাপিণ্ড, যার নাম নর্থ ইস্ট আফ্রিকা বা উত্তর পশ্চিম আফ্রিকা। এটি সাহারা মরুভূমিতে 2023 সালে খুঁজে পাওয়া একটি খণ্ড। বায়ুমণ্ডলে প্রবেশের সময় চরম উত্তাপে এর বাইরের স্তর গ্লাসি বা চকচকে হয়ে গেছে। পরীক্ষায় নিশ্চিত হয়ে গেছে এটি সত্যিই মঙ্গল থেকে আসা। এর নিলাম মূল্য ধরা হয়েছে $2 থেকে $4 মিলিয়ন। এই দুটি বিরল বস্তুই আগামী 16 জুলাই নিউ ইয়র্কের নিলাম কেন্দ্রে নিলামে উঠবে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। স্পেনের সান ফার্মিন উৎসবে ষাঁড়ের তাড়া খেয়ে 8 জন আহত হয়েছেন। এর মধ্যে 6 জনকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোববার দেশটির জরুরি নিরাপত্তা বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। লাল সাদা জামা পরা এক ঝাঁক মানুষ দৌড়াচ্ছে, পেছনে তাড়া করছে বিশালাকায় ষাঁড়। দেখে রোমহর্ষক কোনো চলচ্চিত্রের সূচনা মনে হলেও এই চিত্র বাস্তবের। স্পেনের পাম্পলোনায় প্রতি বছর সান ফার্মিন উৎসবে হাজারো মানুষ জড়ো হয় এই দৌড়ে অংশ নেওয়ার জন্য। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতার নাম রানিং অফ দ্য বুলস।
বিপজ্জনক এই প্রতিযোগিতায় অংশ নেন অ্যাডভেঞ্চার প্রেমী মানুষেরা। এতে হতাহতের ঘটনাও ঘটে। এ বছরও তার ব্যতিক্রম নয়। সারের তারা খেয়ে এবারও আহত হয়েছেন ৮ প্রতিযোগী, যার মধ্যে ৬ জনকে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। স্থানীয় সময় রোববার এ তথ্য নিশ্চিত করে নাভারা এলাকার জরুরি নিরাপত্তা বাহিনী। ৮৭৫ মিটার রাস্তায় ২ মিনিট ২৪ সেকেন্ড ধরে চলে এই দৌড়। আক্রমণাত্মক সারের হাত থেকে বাঁচতে প্রাণপণে দৌড়ায় মানুষ। স্পেনে প্রতি বছরই গ্রীষ্মকালে ৭ দিন ধরে চলে এই সান ফার্মিন উৎসব। হাজারো দর্শনার্থীর সমাগম একে পৃথিবীর অন্যতম জনপ্রিয় উৎসবগুলোর মধ্যে একটি করে তুলেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পাহাড় আর হ্রদ এসে মিশেছে রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে। ২০০০ সালে নির্মিত হলেও এখনও সংস্কার কাজ চলমান ভেন্যুটির। শ্রীলঙ্কা বাংলাদেশের দ্বিতীয় টি-20 দিয়ে নবম ম্যাচ আয়োজনের অপেক্ষায় মধ্য শ্রীলঙ্কার এই স্টেডিয়ামটি, যেখানে আছে ওয়ানডে ক্রিকেটে টাইগারদের দাপট দেখানো জয়ের স্মৃতি, যা ঘুরে দেখেছেন সহকর্মী তারেক হাসান শিমুল। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ শ্রীলঙ্কা। এক দেশেই পাবেন সবকিছু, আছে পাহাড়, সমুদ্র, লেক কিংবা নদী। ক্রিকেট স্টেডিয়ামগুলোতেও আছে তার নিদর্শন। রাঙ্গিরি ডাম্বুলা স্টেডিয়াম তারই প্রমাণ। একপাশে প্রাগৈতিহাসিক রাঙ্গিরি রক কেভ টেম্পল, অন্য পাশে ইভাঙ্কাতুয়া লেক, মাঝে অনিন্দ্য সুন্দর ডাম্বুলা স্টেডিয়াম। মূলত কেভ টেম্পলের ৬০ একর জমি ইজারা নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড গড়ে তোলে এই ভেন্যু। সময় লেগেছে মাত্র ১৬৭ দিন। শুরুতে গ্যালারিতে আসন না থাকায় দর্শক ধারণ ক্ষমতা ছিল ৩০,০০০। পরবর্তীতে সিট বসানোয় তা কমে দাঁড়িয়েছে ১৬,৮০০। নির্মাণের ২.৫ দশক পেরিয়ে গেলেও খুব বেশি আধুনিকতার ছোঁয়া লাগেনি স্টেডিয়ামে। ক্রিকেটারদের ড্রেসিং রুম, প্রেসিডেন্ট বক্স, প্রেস বক্স, অফিস, ভিআইপি গ্যালারি, এক ভবনেই সবকিছু। তার ঠিক উল্টো দিকে চলছে সংস্কার কাজ। নির্মাণ হচ্ছে নতুন প্রেস বক্স। প্রায় ৬ মাস আগে শুরু হয়েছে কাজ, সম্পন্ন করতে লাগবে আরও ৬ মাস। স্টেডিয়ামের বাকি অংশে একতলা গ্যালারি। হরহামেশা খেলার মাঝে সমর্থকদের মাঠে প্রবেশের উদাহরণ নেই লঙ্কায়। সেজন্যই হয়তো গ্যালারি থেকে মাঠ, নেই কোনো দেয়াল, যে কেউ চাইলেই ঢুকে যেতে পারেন। মূলত ওয়ানডে ম্যাচ আয়োজন করে থাকে ডাম্বুলা। আগস্ট সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় বর্ষাকাল, নিয়মিত বৃষ্টি হয় কলম্বো, গলে, তাই বিকল্প ভেন্যু হিসেবে ব্যবহার হয় এটি। এখানে আছে টাইগারদের এক দাপুটে জয়ের স্মৃতি। ২০১৭ সালে স্বাগতিক লঙ্কাকে বাংলাদেশ হারিয়েছিল ৯০ রানের ব্যবধানে, যে মাঠে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবালও। এমন দাপুটে জয়ের সঙ্গে আছে হতাশার গল্প। ২০০৩ সালে প্রথমবার এই মাঠে নেমেছিল টাইগাররা। এরপর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে ৫ ম্যাচ, যেখানে জয় বলতে সেই সাকিব তামিমদের যুগের ম্যাচ। এই মাঠে আরও একবার নামবে বাংলাদেশ, যদিও ভিন্ন ফরম্যাট, লড়াইটা সিরিজ বাঁচানোর। ইভাঙ্কাতুয়া লেক বাড়িয়ে তুলেছে ডাম্বুলার সৌন্দর্য, যার অর্থ কচ্ছপের হার। এই লেকে একসময় ছিল কচ্ছপের ছড়াছড়ি, তবে কালের বিবর্তনে সে জায়গা দখল করে নিয়েছে কুমির। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ডাম্বুলা, শ্রীলঙ্কা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজা থেকে সেনা প্রত্যাহার না করায় ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের। প্রাণের লাইনে ফের দখলদারদের নির্বিচারে গুলি, একদিনে নিহত আরও ১১০ জন। IAEA কে সহযোগিতার ঘোষণা ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গেও বৈঠকে বসার ইঙ্গিত। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি করাতে পুতিনের চেষ্টার খবর গুঞ্জন, বলছে তেহরান। এবং কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না অবৈধ পথে বাংলাদেশিদের ইউরোপ যাত্রা। চলতি বছর ইতালি গেছেন ১০,০০০-এর বেশি। সাগর পথে বাড়ছে মৃত্যুর মিছিল। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।